আর এই মুহূর্তে একবার নজর রাখতে হচ্ছে অন্ডালের দিকে। সেখানে খনি এলাকায় ধস নেমেছে, একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যে খবর পাচ্ছি আমরা, অন্ডালের নীলকণ্ঠ এলাকার বাসিন্দারা উদ্বেগের মধ্যে রয়েছেন, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন তারা। আপনাদেরকে ছবি দেখাচ্ছি, অন্ডালে কয়লা খনি এলাকায় ধস নেমেছে, একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। অঞ্চলের নীলকণ্ঠ এলাকার ঘটনা। ছিল আর চুলোতে আগুন ছিল, তো আমি বাইরে উঠোনে বসেছিলাম, তো চুলো ছিল, তখন ঘরটা তখন ধসকে গেল, গোটায় ডিএল ফেল সব পড়ে গেল। ইয়ে বোধহয় তখন আমি বলছি দাঁড়াও দাঁড়াও, আর দুবারে কপাট গেল, লেগে গেল, আমাকে ধাক্কাইলে বার করলো, বলছি বার করলো, ওই আমাদের পাড়া ছিঁড়ে গেল। আপনারা ভিতরে পড়ে গিয়েছিলেন? ভিতরেই ছিল। দেখছি মাঝে মাঝে আমার পায়ের মাঝে চটচট ফাটলে গেল, বলতে বলতে ঘর হস করে সামনে পড়ে গেল, জিনিসপত্র সব ঘরেই আছে, ছেলে মেয়েকে মারতে না কিছু কম। এখানে ফাটল ধরেছে, রাস্তা বসে গেছে। এটা ইসিএল ঠিক করবে ওদের কি কতগুলো বাড়িতে ফাটল মনে হচ্ছে? আমি তো যা দেখতে পাচ্ছি প্রায় এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, 60 থেকে 70-80 100 হতেই পারে। কি কারণে কিছু জানা গেছে? বলছিল যে আন্ডারগ্রাউন্ডে ব্লাস্টিং কিছু একটা হয়েছে, বাট এখন কনফার্ম কিছু নেই। ইসিএল এর আধিকারিক আমরা আসছেন কথা বলবেন। তো এলাকার মানুষ আতঙ্ক, তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া আমরা এখন আপাতত নিরাপদে আশ্রয় নিয়ে যাচ্ছি। ইসিএল এর কোল মাইনিং যা হয়, সেই মাইনিং পারপাসে নাকি কিছু ব্লাস্টিং হয়েছে। সেই ব্লাস্টিং এর এফেক্ট হচ্ছে এখানে কিছু সাবসিডেন্স হয়েছে, কিছু ক্র্যাক হয়েছে বাড়ি, এবং পুলিশ যেটা বললো যে 60 থেকে 70টা নাকি বাড়ি এফেক্টেড, এবং তাদেরকে অন্য একটা জায়গাতে শিফটিং করানো হয়েছে। আমি এখন ডিএম সাহেবের সাথে কথা বললাম, ইসিএল এর যারা জিএম এবং এজেন্ট যারা ছিলেন আধিকারিক, তাদের সাথে কথা বললাম। তবে এই ঘটনার পিছনে কাদের হাত আছে বা কাদের নেগলিজেন্সি আছে, এবং যদি কোনো অফিসারের বা কোনো কর্মী বা কারো যদি কোনো গাফিলতি থাকে, তার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয় আইন মেনে, তার ব্যবস্থা যাতে হয়, তার আমরা দাবি রেখেছি এবং দাবি রাখবো। দরকার হলে আমি মিনিস্ট্রিতেও কথা বলবো। হিঙ্গলগঞ্জে বিডিও অফিস ঘেরাও করে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা, এবং তাদের বিক্ষোভের কারণ হচ্ছে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। বিক্ষোভকারীদের সঙ্গে বিডিও অফিসের কর্মীদের বচসা, অনেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে দাবি বিক্ষোভকারীদের। হাসনাবাদের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি তারপর নিয়ন্ত্রণে আনে। প্রযুক্তিগত কারণে সমস্যা বলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। এখন অবধি আমাদের দেয়নি। আমাদেরকে যেই মুহূর্তে দেবে, আমি সেই মুহূর্তে পঞ্চায়েত এবং অফিসের গেটে সেই তালিকা আমি ঝুলিয়ে দেবো। দুভাগ মায়েরা প্রায় অন্নপূর্ণা ভান্ডার পায়নি। বিডিও সাহেবের কাছে আসছে, ওরা যতবারই কাগজপত্র নিয়ে আসছে, বিডিও সাহেব ওদের কাগজপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, বলছে আমরা ওসব সম্বন্ধে জানিনি। তাহলে এখন উত্তরটা দেবে কারা? আর বিডিও সাহেবের এই কালোবাজারি দুর্নীতি, প্রত্যেকটা জনসাধারণের কাছে উনি এমন ব্যবহার করছেন যে মানুষের সঙ্গে পরিচয় দেওয়ার মতো না, তাদের সঙ্গে খারাপ ভাষা করছেন, অনেকের কাগজ ছুঁড়ে ফেলে দিচ্ছে। ছিলাম বিডিও সাহেবের কাছে, বিডিও সাহেবের শিক্ষা দেওয়ার জন্য। উনি কালকে আমাদের সঙ্গে যে অশ্লীল ভাষার ব্যবহার করেছেন, আমাদের এমএলএ এসে সারাটা দিন বাইরে বসে রয়েছে, উনি ভেতরে পর্যন্ত উঠতে দেননি। আপনারা শুনলেন, তারা কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাননি। তারা নিজেদেরকে যোগ্য উপভোক্তা বলছেন, কিন্তু টাকা না পাওয়ায় তারা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। সেখানে বিডিও অফিসের কর্মীদের সঙ্গে তাদের বচসা বাঁধে। আমার সহকর্মী নূর আলম এই মুহূর্তে রয়েছে। নূর, এখনো পর্যন্ত কি কারণে যারা বলছেন তারা যোগ্য উপভোক্তা, সেই বিষয়টা ভেরিফাই করে কি কারণে তাদের অ্যাকাউন্টে টাকা যায়নি, সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কি ব্যবস্থা গৃহীত হয়েছে? দেখো, অন্নপূর্ণা ভান্ডারের টাকা না মেলায় বিডিও অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও বিডিও অফিসের আধিকারিকদের বচসা।
ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার একেবারে হাসনাবাদের এসডিপিও এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। একেবারে যে ছবিটা বারবার আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া নিয়ে ক্ষোভ রয়েছে, তারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি। সাধারণ মানুষ তারা একেবারে হিঙ্গলগঞ্জের যে বিডিও অফিস সেখানে তারা ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাদের দাবি যে কিছু মানুষের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে এবং বিভিন্ন উপভোক্তা যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি, সেই কারণে তারা বিডিও অফিস ঘেরাও করে। পরবর্তীতে একেবারে ওই বিডিও অফিসে তারা বিক্ষোভ দেখায় এবং সরকারি আধিকারিক এবং পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে কিন্তু পুলিশ কর্মী গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু বারবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন বিষয় জানানো হচ্ছে যে যাতে যারা যোগ্য তারা কিন্তু এই সমস্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা যাতে পায়, সেই কারণে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। একেবারে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ তারা খুব দেখিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা তারা পেতে চায়, কিন্তু তারা বারবার করে হিঙ্গলগঞ্জের বিডিও অফিসে এসছেন, তারা প্রশাসনিক দপ্তর থেকে কোন রকম সদুত্তর পাননি। পরবর্তীতে গ্রামবাসী সাধারণ মানুষ তারা যে অভিযোগটা বারবার তুলছে, বহু মানুষ অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বহু শতাংশ যে মানুষ তারা তাদের যে অন্নপূর্ণা ভান্ডারের পাওনা টাকা এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে পাননি। সেই কারণে তাদের এই মূলত এই বিক্ষোভ। পরবর্তীতে একবার উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং হাসনাবাদের এসডিপিওর নেতৃত্বে তারা কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শুভজিৎ। বেশ বেশ ধন্যবাদ নূর। আমি আরো একবার দর্শকদের জানাবো, অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় হিঙ্গলগঞ্জ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা। বিক্ষোভকারীদের সঙ্গে বিডিও অফিসের কর্মীদের বচসাও হয়। অনেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে তারা দাবি করছেন, যারা বিক্ষোভ দেখিয়েছেন। হাসনাবাদের এসডিপিওর নেতৃত্বে তারপর বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়, তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রযুক্তিগত কারণে সমস্যা হয়েছে এবং গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস মিলেছে প্রশাসনের তরফ থেকে। পঞ্চায়েত এবং অফিসের গেটে সেই তালিকা আমি ঝুলিয়ে দেবো। পাশাপাশি যে খবরের দিকে সকাল থেকে নজর রাখছি, যাকে বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে এখনো পর্যন্ত এই রাজ্যে সব থেকে বড় দুর্নীতির অভিযোগ, সংখ্যাটা শুনলেন ৩২,০০০ কোটি টাকা। ক্যাগ রিপোর্ট শনিবার দিন বিধানসভায় পেশ করা হয়েছে, আর সেখানেই এই অঙ্কটা উঠে আসছে। সুন্দরবনে তোলপাড় পড়ে গেছে। ত্রাণ আর নদীবাঁধ পুনর্নির্মাণের দাবিতে প্রায় ৩২,০০০ কোটি টাকা বাড়িয়ে দেখায় রাজ্য। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেতে ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেখানোর অভিযোগ উঠছে। 125 কোটি টাকার লেনদেনেও অমিলের উল্লেখ ক্যাগ রিপোর্টে। দুর্গতদের বদলে নাকি টাকা পৌঁছেছিল তৃণমূল নেতাদের পকেটে। লাভবান হয়েছিল নেতাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন পরিবার। আমাদের নদীর পাড়ে বাস, বিপদ সারা মাস, ঠিক আছে। এই যে ঘরগুলো দেখছেন, আনফান আইলায় এসব ঘরগুলো ভেঙে গেছে, অথচ মানুষ টাকা পাচ্ছে না। নদীর মাছ কোথায় হয়েছে? কোনো জায়গা হয়নি। নামমাত্র হয়তো কোনো জায়গায় একটু মাটি দিয়েছে, দিয়ে টাকা পয়সা সমস্ত সব আত্মসাৎ করে নিয়েছে। এই যে ধরুন পরেশরাম দাস আছে, শিলাদিত্য রায় আছে, এই গোপাল কুণ্ডুর মতো এরা আছে, সবাই সব তৃণমূলের সমস্ত সব নেতা প্রধান এমএলএ। আয়লা আমফানে আমার ঘর ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা নদীর পাড়ে বাস করি, আমরা কোনো সাহায্য কিছুই পাইনি। এখানের এমএলএ এমপি তৃণমূলের প্রধান, পঞ্চায়েত উপপ্রধান এরা সমস্ত টাকা আত্মসাৎ করেছে, আমাদেরকে একটা পয়সাও দেয়নি, বরঞ্চ এই ফিশারি করেছে সমস্ত নদীর বাঁধগুলি কেটে। আমরা খুব এখনো ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি, যে কোনো সময় আমরা ভেসে যেতে পারি। ইতিমধ্যে বিধানসভায় প্রকাশিত হয়েছে ক্যাগ রিপোর্ট, আর এই ক্যাগ রিপোর্টে সুন্দরবনে কার্যত যে একের পর এক নদী বাঁধ নিয়ে দুর্নীতি হয়েছে তা কার্যত আমাদের সামনে কিন্তু সেটা ফুটে উঠেছে। দেখুন, এই যে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মাতনা নদীর বাঁধ। দেখুন, এই নদীতে কোনো বাঁধ বলতে কিন্তু সরু একটা ছোট্ট একটা মাটির একটা আল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং আমার চিত্র সংবাদকে বড় দেখানোর জন্য ঠিক দেখুন, আমার ডান দিকে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল এবং একের পর এক সেখানে ম্যানগ্রোভের গাছ সেখানে রয়েছে, সাথে জোয়ারের জল, বর্ষার সময় জোয়ারের জল দেখুন পুরো পরিপূর্ণ দুকুল প্লাবিত হওয়ার অবস্থা। আর ঠিক এর পাশে দেখুন কিভাবে কার্যত নদীর বাঁধকে কেটে সরাসরি ফিশারিতে জল নিয়ে যাওয়া হচ্ছে।
অর্থাৎ নদীর বাঁধ তো হয়নি, কার্যত নদীর বাঁধকে ধ্বংস করে একটা ক্যানেল তৈরি করে সরাসরি ফিশারিতে কিন্তু জল নিয়ে যাওয়া হচ্ছে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য, দেখুন কিভাবে একটা নদী, আমার ডান দিকে নদী একটা, আর ঠিক তার বাঁ সাইডে দেখুন কিভাবে ফিশারিতে সরাসরি নদীর জল, অর্থাৎ বাংলার রাজনীতিতে কার্যত অবৈধভাবে যে ভেরি তৈরি হয়েছে তা কিন্তু একের পর এক কিন্তু ফুটে উঠছে। এই সামনে বর্ষাকাল, এই সময় নদী কিন্তু দুকুল কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। একের পর এক সুন্দরবনে কিন্তু নদীর বাঁধ ভাঙছে। এই বর্তমান সময় আমরা তো কয়েকদিন আগে দেখলাম কুমিরমারিতে কিন্তু নদীর বাঁধ ভেঙেছে। দেখুন কিভাবে কার্যত নদীর বাঁধ তো ভাঙা খায় নয়, কার্যত নদীর বাঁধকে ধ্বংস করে তৃণমূল নেতারা তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটেছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা। নদীবাঁধ যেখানে ইটের হওয়া উচিত, কংক্রিটের হওয়া উচিত, সেগুলো করতে দেয়নি। সেগুলো এখানের যারা বিগত দিন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী ছিল, যেমন মন্টুরাম পাখিরা, শ্যামল মণ্ডল এবং সুব্রত বিধায়ক সুব্রত বাবু, এনাদের নেতৃত্বে এই সুন্দরবন টোটাল এলাকায় মারাত্মকভাবে দুর্নীতি হয়েছে। এদের সঙ্গে জড়িত প্রত্যেকটা প্রধান এবং উপপ্রধানরা লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করেছে এবং দিনে দিনে বিধায়করা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, যাদের খাওয়া যুক্ত না। একটা খুব সুন্দর পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে টিএমসি দুর্নীতিটাকে, তোলাবাজিটাকে, কাটমানিটাকে, একটা ওদের এক্সপার্ট বসেছিল, ওদের পার্টি অফিসে এক্সপার্ট বসেছিল, আর একটা আইপ্যাক ছিল, আর একটা এক্সপার্ট কিভাবে কি করতে হয় ওদের একটা পরামর্শদাতা ছিল। তাহলে পরামর্শ সিদ্ধান্ত অনুসারে, দাদাদের সিদ্ধান্ত অনুসারে তারা এই কাজটা করেছে। সুতরাং ওরা এইটা হবে এর খুব একটা বেশি আশ্চর্য, টিএমসিটা করবে এরকম একটা আশ্চর্যের বিষয় না। ক্যাগ রিপোর্ট নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, ক্যাগ রিপোর্ট ক্যাগ কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত, গোটা নিয়ন্ত্রণাধীন। এবার সেটা কোন কোন বাছাই জিনিস এখানে এই দলিলে দেয়া হচ্ছে, সেটা বিজেপিকে সাহায্য করার জন্য দেয়া হচ্ছে কিনা, বা যেসব দপ্তর নিয়ে অভিযোগ দেওয়া হচ্ছে তাদের সংশ্লিষ্ট অফিসারদের কথাও যথাযথভাবে শোনা হয়েছে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন থাকছে। এখন সরকার চেষ্টা করবেই প্রাক্তন সরকারকে এইভাবে কালিমা লিপ্ত করতে বা বিভ্রান্তি তৈরি করতে। আমি একটা পরিবারে এসেছি, একেবারে রমেন হালদারের পরিবার, এবং একেবারে ছবিটা দেখা যাচ্ছে যে পরিবারের একদম ত্রিপলের ছাউনি, অ্যাসবেস্টরের ছাউনি, মাটির দেওয়াল, কোনো রকমের ঠেকনা দেওয়া রয়েছে, বাঁশ দেওয়া রয়েছে, এবং এখনও পর্যন্ত আবাসের কোনো বাড়ি পায়নি। বারে বারে রমেন হালদার এবং তার পরিবারের পক্ষ থেকে ব্লক প্রশাসন, পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হয়েছিলেন এবং বারে বারে আবেদন জানানো হয়েছিল একটি বাড়ির জন্য, কিন্তু আজও কিন্তু সেই বাড়ি মেলেনি। এবং পাকা ছাদ না পেয়ে কোনো রকমে তারা এই মাটির ঘরে, একেবারে ত্রিপলের ছাউনি এবং অ্যাসবেস্টরের ছাউনি, একেবারে ভাঙাচোরা অবস্থা, ভেলে রয়েছে দেওয়াল, ছিঁড়ে রয়েছে একেবারে ছাউনির যে ত্রিপল, এবং তার মধ্যেই কোনো রকমে রান্না করছেন। সেখানেই গরু, ছাগল, মুরগি সমস্ত কিছুই রাখা হয়। সেই একেবারে একচিলতে বাড়ির মধ্যেই তারা কোনো রকমের দিন গুজরান করছেন। এই আমফান পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির তদন্তে এই তদন্ত এগিয়ে এই জাল কতদূর বিস্তৃত এবং কারা জড়িত এবং কারা গ্রেপ্তার হয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন এই অসহায় বাসিন্দারা। মন্দিরবাজার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। ক্ষতিপূরণ চেয়েছিলাম কিন্তু কাউকে পাইনি। বিশ্বনাথ মেম্বারকে বলেছিলাম যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, বলেছে আমি দিতে পারবো না। পরিস্থিতির মধ্যে আমাদের ঘর পুরো উড়ে গেছিলো, শুধু ঘরের পিছন চালটা ছিল কোনো রকম, তিরপলটা ছিলাম, দেনা পাওনা করে নিয়ে আবার ফেলাবেসটা দিয়েছি, এই কোনো রকম আছি। বাচ্চা কচি ছিল, একটা তিরপল চেয়েছিলাম, তিরপল বন্ধ দেয়নি। বলি যে আমরা রাত্রকা থাকবো, রাত্রকা অবধি থাকতেও দেয়নি, যে তিরপল দেয়নি। রাজ্য সরকার ক্ষতিপূরণের উনি ভোট নিয়েছে কিন্তু হাত দেখে রে কাগজ, কিন্তু আমাদের কিছু দেয়নি। আমাদের ভাঙা ঘরে এখন কিভাবে বর্ষাটা কাটাবো তাও জানি না। আমার একটা কচি বাচ্চা আছে, ঝড় জলে পড়ে দেয়াল পড়ে গেছিলো, একটা প্লাস্টিক চেয়েছিলাম দেয়নি। সেই বাচ্চাটাকে নিয়ে কোনো রকমে দেয়াল দিয়ে ছিটে পড়া করে কোনো রকমে আছি, এখনও দেয়াল হেলে রয়েছে। সরকারের কাছে চাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি, আমাদের যদি একটা ঘর দেয়, আমরা বাচ্চা টাচ্চা নিয়ে আমরা কোনো রকমে যেন আমরা বাস করতে পারি, এই আমাদের আবেদন।
প্রত্যেকটি মুহূর্তে কেন্দ্র থেকে আসা বা রাজ্যের দেও যে পয়সা সেখান থেকে চুরি করেছে। তৃণমূলের সরকারটি ছিল, তারা এতটাই চুরি করেছে, এরা তো মৃতদেহকে ঢাকা দেওয়ার জন্য যে সাদা কাপড় আনা হয়েছিল সেই কাপড় অবধি এরা চুরি করেছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? শুধু দুর্ভাগ্যজনক বলে কাজ শেষ করে দিলে হবে না। রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, দোষীদের সাজা দিতে হবে। প্রত্যেকটি লোক যারা এর সঙ্গে একটু হলেও যুক্ত তাদের প্রতি এমন দৃষ্টান্তমূলক সাজা দরকার যাতে কিনা ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক কাজ করতে সবাই যেন ভয় পায়। আমি তো এসবগুলো বলতে পারবো না, এগুলো ববি টবিরা ভালো বলতে পারবে। ববি সেই সময় মন্ত্রী ছিল তো, ববি, অরূপ বিশ্বাস, অরূপ রায়, ওরাই তো তখন মন্ত্রী ছিল। তো ডিজাস্টারে ছিল আমাদের ওই জাভেদ খান ভালো বলতে পারবে। এগুলো তো আমি বলতে পারবো না। তবে ক্যাগ রিপোর্ট নিয়ে এবার ডিসকাশন হয় না। ক্যাগ রিপোর্ট প্রথমত হচ্ছে পিএসসিতে ডিসকাশন হবে। পিএসসিতে কি বললো না বললো তার উপরে হবে, একটা ইয়ের উপরে, অবজারভেশনের উপরে হয় না। অন্যদিকে সিএজি রিপোর্টকে হাতিয়ার করে যেটা জানা যাচ্ছে, কালীঘাট তৃণমূলকে এক প্রকার তোপ ঋতব্রত তৃণমূলের। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। বিরোধী দলনেতার অভিযোগ, আমফানের পর কেন্দ্র যে টাকা পাঠিয়েছিল সমপরিমাণ টাকা দুর্গতদের কাছে পৌঁছয়নি। বহু ভাউচার নাম্বারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারে মিল নেই বলেও দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। অতিরিক্ত টাকা কেম্যান আইল্যান্ড, ভানুয়াতুতে পাঠানো হয়েছে কিনা জানি না আক্রমণের ঋতব্রত। বেনিফিশিয়ারি লিস্টে তো অ্যাকাউন্ট নম্বর থাকে, ডিরেক্ট ট্রান্সফার হবে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে, ডিবিটি হবে। এবার যে লিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছেন, ভাউচার এবং ব্যাংক রেকর্ড মিলছে না। ভাউচার এবং ব্যাংক রেকর্ডের সঙ্গে রাজ্য সরকারের দেওয়া কোনো মিল নেই। কোন কোন জেলায়? দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। কতগুলো কেস? 1,44,175টা কেস। এনডিআরএফ এস্টিমেট করেছিল 5,414 কোটি টাকা প্রয়োজন। রাজ্য লিখে পাঠালো 35,018 কোটি টাকা প্রয়োজন। ক্যাগ রিপোর্ট বলছে যে গোটাটাই এক্সাজারেটেড এবং আনরিয়ালিস্টিক, বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। এখন এই অতিরিক্ত টাকা কেম্যান আইল্যান্ডসে, ভানুয়াতুতুতে, মধ্যপ্রাচ্যে, ইউরোপে বাটপার চার্টার্ড মাফিয়ার প্লেন কেনবার জন্য, ব্যবহারের জন্য চেয়ে পাঠিয়েছিলেন কিনা আমরা জানি না। এটা যতক্ষণ না কনসার্ন ডিপার্টমেন্টের অফিসাররাও তাদের বক্তব্য জানা যাচ্ছে ততক্ষণ এই নিয়ে ক্যাগ কি বলল, ক্যাগ কোন অংশটা দিল, ক্যাগ বেছে বেছে দপ্তর দিচ্ছে কিনা, বেছে বেছে জায়গা দিচ্ছে কিনা। যারা আগে তৃণমূলে মন্ত্রী ছিলেন, বিজেপিতে গেছেন বা ভালো তৃণমূল হয়েছেন, তাদের দপ্তরগুলোর অংশগুলো বেরোচ্ছে না হয়তো, ফলে সেগুলো বেছে বেছে মেলাইন করার জন্য হচ্ছে কিনা সেগুলো তো যাদের ইঙ্গিত করে বলা হচ্ছে তাদের ব্যাখ্যাগুলো ছাড়া কি করে সেটা নিরপেক্ষ বিচার করা সম্ভব। আর এরই মধ্যে আরো একটা মামলার প্যাচে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মহেশতলায় সেখানে 1,000 কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ, কাঠগড়ায় তৎকালীন ডিএম এসডিও। মহেশতলা থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এই কমপ্লেক্সটা হঠাৎ কি করে হলো সেটা নিয়ে আমি অনেকদিন ধরে ইনভেস্টিগেশন করছিলাম। তাতে আমার কাছে প্রচুর তথ্য আসে। সেই তথ্যে দেখা যায় যে এখানটায় 1968 সালে এইটা সরকারি জমিটাকে ডিসি চন্দ্র জুয়েলার্সকে দেওয়া হয়। এই 52 বিঘা জমিকে আপনার 1,000 কোটি টাকার উপর যার ভ্যালুয়েশন অন্তত হবে, ইয়াং ছেলেদের কর্মসংস্থানের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, সেই জন্য জমিটা দিয়েছিল রাজ্য সরকার। অভিষেক ব্যানার্জি 2014 সালে যখন আমাদের এখানকার এমপি হয়, 2016 সালে রাতারাতি একটা মডিফাইড ডিড তৈরি করা হয়। সেই মডিফাইড ডিডে দেখা যায় যে কয়েক জমিটাকে সেখানটা যেখানে লেখা রয়েছে যে কোনো ফ্যাক্টরি বাবদ মানে ট্রেনিং প্রোগ্রামের জন্য ফ্যাক্টরি বাবদ এক্সটেনশন করা যাবে, আর কোনো কমার্শিয়াল কমপ্লেক্সে করা যাবে না, সেই লাইনটাকে পুরো ইরেজ করে মোছানো হয় এবং সেখানটায় সম্পূর্ণভাবে কমার্শিয়াল বিল্ডিং করা যাবে, বিক্রি করা যাবে, সেই সমস্তগুলো লেখা হয়। প্রতি বছর আমরা স্যাটেলাইট পিকচার গুলো আমরা যখন প্রতি বছর নিচ্ছি তখন পুকুর ছিল, সেই পুকুরগুলোকে এরা ভরাট করে লাস্টে এখন পরিস্থিতি কি দাঁড়াচ্ছে, এই বিশাল বড় কমার্শিয়াল কমপ্লেক্স।
অভিষেক ব্যানার্জির নির্দেশে এই টোটাল অ্যাডমিনিস্ট্রেশন এটাকে কমার্শিয়াল কমপ্লেক্স হিসাবে রূপান্তরিত করে এবং কয়েক হাজার কোটি টাকার সঙ্গে জড়িত। উত্তর 24 পরগনার দত্তপুকুরে নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গ্রেফতার মূল অভিযুক্ত দীপঙ্কর আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। দীপঙ্কর, কি ঘটনাটি ঘটেছে, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? এই অভিযুক্ত কে এই ব্যক্তি? 2025 সালের 30শে আগস্ট এই নেশামুক্তি কেন্দ্রে ওই তরুণী ভর্তি হয়েছিলেন, তার কারণ তিনি নিজেই বলছেন এই কারণে তার পরিবারের তরফ থেকে তাকে ভর্তি করা হয়েছিল সুস্থ করবার জন্য। কিন্তু তারপর ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় যে ওই সন্দীপন নামে এক ব্যক্তি এবং তার সঙ্গে আরো কিছু সহযোগী যারা লাগাতার তাকে গণধর্ষণ করেছেন এবং তার উপরে নানা রকম অত্যাচার চালিয়েছেন, এমনটাই অভিযোগ। সেই অভিযোগ তিনি গতকাল দত্তপুকুর থানায় করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সন্দীপন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় আরো কেউ ইনভলভ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, তাকে আজকে বারাসাত আদালতে তোলা হয়েছিল। তার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। ধন্যবাদ দীপঙ্কর।